প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অংশীদারি কারবার নিয়ে আজ আলোচনা করব। বিগত দুইটা ক্লাসে তোমাদের অংশীদারি কারবার নিয়ে আমরা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখব যে অংশীদারি কারবারের যারা অংশীদার হয় তাদের যোগ্যতা কি, অর্থাৎ অংশীদারি কারবারের অংশীদারদের যোগ্যতা। তারপরে অংশীদারি কারবার যে বিলোপ সাধন ঘটে, সেই বিলোপ সাধনের যে প্রক্রিয়া, যে কোন কোন উপায়ে বিলোপ সাধন ঘটে। তা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের যোগ্যতা, আর দুই হচ্ছে অংশীদারি কারবারের বিলোপ সাধন পদ্ধতি। তাহলে দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমত দেখি যে অংশীদারি কারবারে অংশীদারদের যোগ্যতা কি। যে অংশীদার যারা থাকবে তাদের যোগ্যতা, ঠিক আছে। এখন এই যোগ্যতা, তাহলে যোগ্যতা বলতে বোঝায় যে অংশীদার হওয়ার জন্য কিছু শর্ত আছে, তাই না? চুক্তি করতে হয়। অংশীদারি কারবার গঠন করার পূর্ব শর্ত হচ্ছে যে চুক্তি সম্পূর্ণ করা। এখন এই চুক্তি কারা কারা করতে পারবে, অর্থাৎ কারা কারা চুক্তি সম্পূর্ণ করতে পারবে? যারা চুক্তি সম্পূর্ণ করতে পারবে তারাই হচ্ছে অংশীদারি কারবারের সদস্য হতে পারবে, তাই না? এখন কি কি যোগ্যতা লাগে, অর্থাৎ কারা কারা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না, বা যারা অংশীদারি কারবারের সদস্য হবে তাদের যোগ্যতা কি? তাহলে প্রথমত আমরা যে পয়েন্টটা লিখতে পারি এক, তাহলে আমাদের এই বিষয়টা হচ্ছে কি যে অংশীদারদের যোগ্যতা। তাহলে প্রথমে হচ্ছে যে আমরা লিখতে পারি অংশীদারদের যোগ্যতা, ঠিক আছে। এটাও একটা পয়েন্ট, মানে আমাদের বিষয় হচ্ছে যে অংশীদারি ব্যবসার অংশীদারদের যোগ্যতা কি কি। তাহলে প্রথমত হচ্ছে যে পয়েন্ট হচ্ছে যে যোগ্যতা। তা আমরা এখানে শুধু যোগ্যতা লিখতে পারি, বা চুক্তি, তাহলে আমরা এখানে চুক্তিগত যোগ্যতা, চুক্তিগত যোগ্যতা। এখন চুক্তিগত যোগ্যতা বলতে বোঝায় অংশীদারি কারবারে 1932 সালের 5 ধারায় বলা আছে, 5 ধারা, সেখানে বলা আছে যে চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা যায় না। কি ছাড়া? চুক্তি ছাড়া। তো অংশীদারি কারবারের মূল বিষয় হচ্ছে যে চুক্তি সম্পূর্ণ করতে হবে। এখানে আইন আছে, আইন তো তোমরা জানো না? 1932 সালে আইন আছে, কিন্তু সেটা পালন করা বাধ্যতামূলক না। অংশীদারি কারবার যে নিবন্ধন, সেই নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক না। কি বাধ্যতামূলক তাহলে? চুক্তি। সেটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। তাহলে যারা যারা অংশীদারি ব্যবসার চুক্তি করার ক্ষমতা রাখে তারাই হচ্ছে অংশীদারি কারবারের অংশীদারের সদস্য হতে পারে। এখন কারা পারে? যে চুক্তি আইন আছে, তোমরা জানো কিনা চুক্তি আইন? চুক্তি আইনটা হচ্ছে 1872 সাল, 1872 সাল। এটা হচ্ছে চুক্তি আইন। সেই চুক্তি আইনে বলা হচ্ছে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। কত বছর বয়স? 18 বছর বয়স হতে হবে। এবং সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ, এবং কি হতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে। তুমি যদি বাংলাদেশে বসে কোনো একটা অংশীদারি কারবার গঠন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি হতে হবে? 18 বছর পূর্ণ হতে হবে। এখন তোমাদের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ো, কারো বয়সী কিন্তু 18 বছর হয়নি। হয়েছে কি? হয়নি। সার্টিফিকেট অনুসারে 18 বছর হয়নি। তাহলে তোমরা কিন্তু অংশীদারি কারবারে চুক্তি সম্পূর্ণ করতে পারবে না। তোমাদের চুক্তি করতে হলে তোমাকে কমপক্ষে 18 বছর বয়স হতে হবে, এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যারা মানসিক বিকৃতি, যেটা পাগল বলি না আমরা, পাগল, দেওয়ালিয়াগ্রস্ত, এরা কিন্তু চুক্তি সম্পূর্ণ করতে পারে না। তাহলে চুক্তি কারা করতে পারে? যে বাংলাদেশে যাদের বয়স 18 বছর বা তার বেশি, এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, দেওয়ালিয়া তো নাই, অর্থাৎ তারাই চুক্তি সম্পূর্ণ করতে পারে। সেটা পুরুষ ও মহিলা উভয় হতে পারে। যদি কোনো মেয়ে, নারী যদি হয়, সে যদি অবিবাহিত, কিন্তু তার বয়স যদি 18 বছর পূর্ণ হয়, তখনও কিন্তু সে চুক্তি সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে। এক কথায় সাবালক হতে হবে, বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, তাহলে তারা এই চুক্তি সম্পূর্ণ করতে পারবে। ঠিক আছে। দুই দেখো, যে আমরা লিখতে পারি কি স্বতন্ত্র ব্যক্তি, স্বতন্ত্র ব্যক্তি, যে যারা অংশীদারি কারবারের সদস্য হবে তারা হবে স্বতন্ত্র ব্যক্তি। স্বতন্ত্র ব্যক্তি বলতে বোঝায় পুরোপুরি একজন ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান অংশীদারি কারবারের সদস্য হতে পারে না। যে আমরা 5 জন মিলে কোনো একটা অংশীদারি কারবার গঠন করলাম, অন্য এক্স নামে একটা কোম্পানি আছে, সেটা প্রাইভেট হোক, পাবলিক হোক, বা যৌথ মূলধনী কারবার হোক, বা একটা ওয়াই নামে একটা অংশীদারি কোম্পানি আছে।
তারা কিন্তু আমাদের অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য হতে পারবে না। সদস্য কারা হতে পারবে? একবারে ব্যক্তি, ব্যক্তি বলতে বোঝায় মানুষ একজন। কিন্তু কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন বা কোনো একটা কোম্পানি তারা কিন্তু অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। তাহলে হবে কি? ব্যক্তি পর্যায়ে। আর তোমরা তো জানো ব্যক্তি কতজন ব্যক্তি হতে হবে অংশীদারি কারবার গঠন করতে হলে? ন্যূনতম 2 জন। আর ব্যাংক গঠন করতে হলে সর্বোচ্চ 10 জন। আর যদি আমরা সাধারণ অংশীদারি কারবার গঠন করি তাহলে সর্বোচ্চ কতজন হবে? 20 জন। এটা হচ্ছে ন্যূনতম এই। তাহলে এখানে সবাই ব্যক্তি হতে হবে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি এরা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে স্বতন্ত্র ব্যক্তি, একবারে পুরোপুরি একজন ব্যক্তি হতে হবে। 3, নাবালক। তাহলে নাবালক এরা যেহেতু চুক্তি করতে পারে না। স্যার স্বতন্ত্র ব্যক্তি আরেকবার বুঝিয়ে দেন স্যার। স্বতন্ত্র ব্যক্তিটা হচ্ছে যে অংশীদারি কারবার যারা গঠন করবে তারা ব্যক্তি পর্যায়ে হবে, ব্যক্তি পর্যায়ে। যে এক্স ওয়াই জেড 3 জন ব্যক্তি এরা একটা অংশীদারি কারবার গঠন করতে পারবে। এর সাথে যদি একটা কোনো একটা প্রতিষ্ঠান আসে তারা অংশীদার হতে পারবে না, কোনো একটা কোম্পানি আসে তারা হতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ কোনো অংশীদারি একটা ফার্ম আসুক তারা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। অংশীদারি কারবারের সদস্য হবে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, ব্যক্তি ব্যক্তি ব্যক্তি। এখানে কোনো দল, কোনো গ্রুপ, কোনো প্রতিষ্ঠান এরা সদস্য হতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? স্যার একবারে পূর্ণাঙ্গ একজন মানুষ হতে হবে, একজন মানুষ, কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি হতে পারবে না। এটি হচ্ছে মূল কথা। তাহলে 3 হচ্ছে নাবালক। নাবালকের ক্ষেত্রে বলা হচ্ছে যে 1932 সালে যে আইন আছে সেখানে 5 ধারা আর হচ্ছে তোমার 30 ধারা, 2টা ধারা। অংশীদারি কারবারের 1932 সালের 5 ধারায় বলা হচ্ছে যে কোনো নাবালককে অংশীদারি কারবারের সদস্য হিসেবে নেওয়া যাবে না। নাবালক, নাবালক মানে কি? বাংলাদেশি আইন অনুসারে 18 বছর বয়সের নিচে যারা আছে তারা নাবালক না? আইনের দৃষ্টিকোণ থেকে তারা হয়তো আমাদের চেয়ে বেশি বোঝে, কিন্তু তারপরেও কিন্তু তারা আইনের দৃষ্টিতে হচ্ছে নাবালক। তো এই যারা নাবালক আছে তারা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। এটা বলা হচ্ছে যে 1932 সালের 5 ধারায়। কত ধারায়? 5 ধারায়। 30 ধারায় এসে আবার বলা হচ্ছে যে একজন নাবালক সে আসলে 5 ধারা অনুসারে অংশীদারি কারবারের সদস্য হতে পারে না। 30 ধারায় বলা হচ্ছে যে সকল অংশীদাররা যদি একমত হয় যে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অংশীদার হিসেবে নেওয়া যাবে, তখন তাকে আমরা সীমিত দায় সম্পূর্ণ অংশীদার হিসেবে নিতে পারবো। মনে করো আমরা 10 জন মিলে একটা অংশীদারি ব্যবসা চালাই। এখন কোনো একজন ব্যক্তি মারা গেল, এখন তার ছেলেকে সে দিতে চাচ্ছে যে সে ওই অংশীদার হিসেবে থাকবে। এখন আইনের দৃষ্টিকোণ থেকে ওই নাবালক আসলে অংশীদারি কারবারের সদস্য হতে পারে না, এটা 5 ধারায় বলা হয়েছে। কিন্তু কিছু তো ব্যতিক্রম আছে না? 30 ধারায় বলা হয়েছে যে যদি বাকি সদস্যরা, বাকি 9 জন যদি একমত হয় যে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অংশীদার হিসেবে নেওয়া যাবে, তখন তাকে আমরা যে অংশীদার নেব সেটা হচ্ছে নাবালক অংশীদার। স্যার নাবালক অংশীদার এখানে বইয়ে দেওয়া আছে 1872 সালে চুক্তি আইনে 11 ধারায় মোতাবেক নাবালক চুক্তি স্যার নেওয়া যাবে না। 11 ধারা, 1800, জি স্যার। আচ্ছা যাই হোক, তাহলে 11 ধারা, যাই হোক ভুল হতে পারে। তাহলে 11 ধারায় বলা হচ্ছে কি নেওয়া যাবে না, 30 ধারায় কি বলা হচ্ছে? নেওয়া যাবে। কিন্তু নেওয়া যাবে কিরকম? বাকি অংশীদাররা যদি একমত হয়, একমত, তখন তাকে অংশীদার হিসেবে, সদস্য হিসেবে নিতে পারবে নির্ধারিত সময় পর্যন্ত। মনে করে একজনের বয়স হচ্ছে 17 বছর 6 মাস, 17 বছর 6 মাস, তাকে যদি আমরা নাবালক হিসেবে অংশীদার নেই তাহলে সে কতদিন পর্যন্ত থাকবে? 6 মাস। কারণ 18 বছরের পরে কিন্তু সেই নাবালক বা সীমিত অংশীদার সে থাকতে পারবে না। এই যে 6 মাস, এই 6 মাসের জন্য তাকে আমরা নাবালক বা সীমিত দায় সম্পন্ন অংশীদার হিসেবে গ্রহণ করতে পারবো। ঠিক আছে? তারপর দেখো 4 আমরা লিখতে পারি যে কোম্পানি। তাহলে এই যে স্বতন্ত্র ব্যক্তি, যদি এটা বুঝে থাকো যে অংশীদারি কারবারের সদস্য হবে ব্যক্তি বা একজন মানুষ, এখানে কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। তাহলে এটাও তোমরা বুঝবা, কোম্পানি, কোনো যৌথ মূলধনী কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি এরা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। কিন্তু যদি ওই কোম্পানির কোনো একজন ব্যক্তি সে যদি কোনো একটা প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে জয়েন করতে চায় তাহলে কিন্তু পারবে। আবার বোঝো, ওই কোম্পানির নামে কোনো অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না, কোম্পানির নামে।
কিন্তু কোম্পানির যারা সদস্য আছে তারা ইচ্ছে করলে ওই কোম্পানির পাশাপাশি ওই অন্য একটা প্রতিষ্ঠানের কিন্তু সে অংশীদার হতে পারে। যে আমরা মনে করো 10 জন মিলে একটা অংশীদারি ব্যবসা চালাই, এখন আমাদের একটা প্রতিষ্ঠানের নাম আছে যে অমুক সমবায় সমিতি বা অমুক প্রতিষ্ঠান, আমরা কিন্তু অন্য প্রতিষ্ঠানের অংশীদারি কারবারের সদস্য হতে পারবো না। কিন্তু আমি যদি ব্যক্তিগত পর্যায়ে আমি যদি চাই যে আমি এটা ছাড়াও অন্য একটা প্রতিষ্ঠানে আমি অংশীদার হব, তাহলে আমি পারবো, কিন্তু ওই পুরো কোম্পানিটা পারবে না। ঠিক আছে, কিন্তু এই কোম্পানির কোনো একজন ব্যক্তি সে কিন্তু অন্য একটা প্রতিষ্ঠানের অংশীদারের কারবারের সদস্য হতে পারবে। 5 বিদেশি শত্রু। তাহলে বিদেশি শত্রু, যদি কোনো বিদেশি শত্রু থাকে, বিদেশি শত্রু আছে না আমাদের, যে যারা বাংলাদেশে মনে করো দুর্নীতি করে টাকা পয়সা আত্মসাৎ করে, তারা কি বিদেশে চলে যায় না? সুইডেনে, ফ্রান্সে, বিভিন্ন দেশে চলে যায় তারা। সেখানে যাওয়ার পরে তারা কি ওই দেশে অংশীদারি কারবার গঠন করতে পারবে বা সদস্য হতে পারবে? কি বলে তোমাকে আইনের দৃষ্টিতে কি পারবে? পারবে না। কিন্তু এখন সাপোজ ধরে না যে 1971 সালে যারা রাজাকার ছিল, তারা যদি কোনো একটা দেশে যে আশ্রয় নেয়, আইনের আশ্রয় নেয়, সেখানে ওই দেশ যদি তাকে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে, তখন কিন্তু তিনি ওই দেশে চুক্তি করতে পারবে ও ওই দেশে সে অংশীদারি কারবার গঠন করতে পারবে। আর সে যদি ওই দেশে নাগরিকত্ব না পায়, তখন কিন্তু সে কোনো অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। ঠিক একই রকম বিদেশি কোনো যদি শত্রু আমাদের দেশে এসে যদি আশ্রয় নেয় বা বাংলাদেশ সরকার যদি তাকে নাগরিকত্ব দেয়, তখন সে চুক্তি সম্পন্ন করতে পারবে এবং অংশীদারি কারবারের সদস্য হতে পারবে। আর যদি বাংলাদেশের নাগরিকত্ব না থাকে, তাহলে কি পারবে সে? তখন কিন্তু সে অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না বা চুক্তি করতে পারবে না। 6 রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত অথবা আমরা বলতে পারি কি রাজা অথবা হচ্ছে রানী। বিদেশি কোন রাষ্ট্রদূত অথবা বিদেশি রাজা বা রানী, এরা অংশীদারি কারবারে কি সদস্য হতে পারে? তোমাদের কি মনে হয় যে ব্রিটেনের রাজা বা রানী সে যদি বাংলাদেশে এসে তোমার কোনো একটা প্রতিষ্ঠানের অংশীদার হতে চায়, তখন কি সে পারবে? এখন যদি সে পারবে, সে তোমার অংশীদারি কারবারের সদস্য হতে পারবে, কিন্তু তার বিরুদ্ধে তুমি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবে না, কোনো মামলা করতে পারবে না। সে যদি তার দায়িত্ব পালন না করে, সে যদি চুক্তি ভঙ্গ করে, তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। বিদেশি রাষ্ট্রদূত যারা থাকে, বিদেশি রাজা রানী, এদের বিরুদ্ধে তুমি আইনগত ব্যবস্থা নিতে পারবে না, মামলা করতে পারবে না। যেহেতু আইনগত ব্যবস্থা আমরা নিতে পারবো না, তাই তাদেরকে অংশীদারি কারবারের সদস্য হিসেবে গ্রহণ না করাই উচিত, তাই না? তোমাকে আমি অংশীদার হিসেবে গ্রহণ করলাম, তুমি তোমার যে দায়িত্ব সেটা তুমি পালন করলো না, তোমার যে চুক্তিতে যা বলা ছিল সেটা পালন করলো না, তখন তোমার বিরুদ্ধে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিতে পারবো না। কারণ কি, এরা তো বিদেশি রাজা রাষ্ট্রদূতদের বিরুদ্ধে মামলা করা যাবে না। এই জন্য এদেরকে অংশীদারি কারবারের সদস্য হিসেবে না নেওয়াই ভালো, তারা চুক্তি করতে পারবে। তারপর দেখো 7, তাহলে 7-এ আমরা লিখতে পারি হচ্ছে যে সাজাপ্রাপ্ত ব্যক্তি। সাজাপ্রাপ্ত ব্যক্তি, সাজাপ্রাপ্ত ব্যক্তি বলতে বোঝায় কোন মামলায় অনেকে সাজা খাটেন না, জেল খাটেন না, হয়তো যাবজ্জীবন বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাজা খাটেন। তাহলে এই সাজা খাটা অবস্থায় তার 10 বছরের সাজা হয়, এই 10 বছরের ভিতরে কিন্তু সে কোনো অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না, চুক্তিও করতে পারবে না। কিন্তু এই 10 বছর যদি সে সাজা ভোগ করে, ভোগ করার পর যদি সে বের হয়ে আসে, তখন কিন্তু সে চুক্তি সম্পূর্ণ করতে পারবে। বুঝছো না? যে সাজাপ্রাপ্ত ব্যক্তি আদালত কর্তৃক যদি সাজা পায় এবং সেই সাজা ভোগ করে, ভোগ করা অবস্থায় সে অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। সাজা ভোগ করার পরে সে অংশীদারি কারবারের সদস্য হতে পারবে, মানে চুক্তি করতে পারবে। তাহলে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি অংশীদারি কারবারের সদস্য হতে পারবে? পারবে না, সাজা ভোগকালীন সময়। আর আমরা লিখতে পারি যে অংশীদারি ফার্ম, অংশীদারি ফার্ম। এই যে অংশীদারি ফার্ম আর কোম্পানি একই কথা, একই কথা। যদি কোনো অংশীদারি ফার্ম তারা মনে করে যে আমরা এই ফার্মটা অন্য একটা প্রতিষ্ঠানের সাথে তারা অংশীদারিত্বের ভিত্তিতে তারা ব্যবসা করবে, তখন এই পুরো যে অংশীদারি ফার্ম, যে অংশীদারি যে প্রতিষ্ঠান, তারা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না অন্য অংশীদারি কারবারের।
হয়তো ওই ফার্মের কোনো একজন ব্যক্তি অন্য একটা প্রতিষ্ঠানে তারা অংশীদার হতে পারবে, কিন্তু পুরো অংশীদারি প্রতিষ্ঠান বা অংশীদারি ফার্ম এরা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। তাহলে তিনটা পয়েন্ট কিন্তু কাছাকাছি, যে অংশীদারি ফার্ম তারপর হচ্ছে কোম্পানি, এই দুইটা একই জিনিস, যে কোনো কোম্পানি বা অংশীদারি ফার্ম তারা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। এরপর দেখো 9, পেশাগত স্বীকৃতি। পেশাগত স্বীকৃতির কি বলা যায়, বিধি নিষেধ। বিধি নিষেধ। তাহলে পেশাগত স্বীকৃতি বিধি নিষেধ হচ্ছে যে এটা আমরা আমাদের দেশে যেমন ডাক্তার যারা এমবিবিএস পাস করে তারা কি শুধু ডাক্তারি করবে না, না তারা অন্য পেশায় চলে যাবে? এখন বাংলাদেশে এরকম কোনো নিয়ম নাই, সে ডাক্তারি পাস করে দেখা যায় সে বিসিএস হয়, পুলিশ হয়, ফরেন ক্যাডারে হয়। তাহলে এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই যে সে ডাক্তারি পাস করে ডাক্তারি তার প্র্যাকটিস করতে হবে। আছে, তুমি বাংলা সাবজেক্ট যদি পাস করো, বাংলা পাস করে তুমি ইংলিশ পড়াতে পারবে না, এরকম কি বলা আছে আইনে? বলা নাই। তুমি হিসাব বিজ্ঞানে পাস করে ফিনান্স পড়াতে পারবে না, এরকম কিছু বলা আছে? বলা নাই। তাহলে বাংলাদেশে এই পেশাগত যে এরকম কোনো বিধি নিষেধ নাই যে একজন এমবিবিএস পাস করে বা একজন লয়ার হয়ে সে অন্য পেশায় যেতে পারবে না। সে এজন্য একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার তারাও কিন্তু অংশীদারি কারবারের সদস্য হতে পারবে, কারণ বাংলাদেশে এই পেশাগত নিয়ে কোনো বিধি নিষেধ নাই। বিদেশে আছে, যে ডাক্তারি পড়বে সে ডাক্তারি করতে হবে, যে আইনজীবী পড়াশোনা করবে তাকে ওই আইন পেশায় তাকে নিয়োজিত হতে হবে, সে অন্য পেশায় যেতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা বাংলাদেশে এটা কার্যকর না। এরপর দেখো সরকারি চাকরিজীবী, সরকারি কর্মকর্তা বা কর্মচারী। তাহলে 2015 সালে যে সরকারের আইন আছে যে তাদের যে বিধিমালা, ঠিক আছে, সরকারি যে বিধিমালা, যে কর্মচারীদের যে বিধিমালা, সেখানে বলা হয়েছে যে কোনো বর্তমানে সরকারি পদে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীগণ এরা কোনো লাভজনক প্রতিষ্ঠান বা কোনো অংশীদারি প্রতিষ্ঠান বা কোনো অন্য কোনো প্রতিষ্ঠানের সদস্য হতে পারবে না। তাহলে যে সরকারি চাকরি করে, এই সরকারি চাকরি করা অবস্থায় সে অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। বুঝতে পারছো? এটা বলা আছে যে যারা সংবিধান মতে যারা রাজ্যে কর্মচারী বা কর্মকর্তা, ঠিক আছে, তারা এই সাংবিধানিক পদে থেকে তারা অন্য কোনো লাভজনক প্রতিষ্ঠানে করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। তো তারপর কি তারা থেমে থাকে? সে নিজের নামে নাই, কিন্তু তার ছেলের নামে, তার স্ত্রীর নামে, তার আত্মীয়ের নামে তারা আছে না কোন একটা প্রতিষ্ঠানে তার সাথে জড়িত, কিন্তু সরাসরি তার নিজের নামে কোনো অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। তো এই হচ্ছে 10টা, এই 10টা হচ্ছে অংশীদারি কারবারের যোগ্যতা, যে কারা কারা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। তাহলে আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে বাসায় এটা বইয়ের সাথে ভালোভাবে মিলিয়ে দেখবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার যে সাজাপ্রাপ্ত যে একটা বলছিলেন স্যার, সাজাপ্রাপ্ত ব্যক্তি, এখন উনি, জি স্যার, এখন উনি যদি মানে শেয়ার ক্রয় করে তারপর যদি কোনো অপরাধ করে যে সাজা ভোগ করে তাহলে ওইটা কি হবে? যদি শেয়ার ক্রয় করে সাজা ভোগের আগে, তাই না, পরে সে সাজা প্রাপ্ত হচ্ছে, জি স্যার। তাই না? তাহলে সেই ক্ষেত্রে জি স্যার। সে ওই মানে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না, কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি বাকি সদস্য যারা আছে তারা যদি ইচ্ছে করে তাকে কি করবে, অবসর দিবে, সেখানে চুক্তিপত্রে যা বলা আছে সে চুক্তি অনুসারে। কিন্তু সাজা ভোগ যতদিন করবে ওই সময় সে অংশীদার হতে পারবে না, আগে হলে তো এটা কিছু করার নেই। ঠিক আছে, আবার সাজা ভোগ করার পরেও সে আবার নতুন করে অংশীদার হতে পারবে। ঠিক আছে, আগে হতে পারবে, সমস্যা নাই, কিন্তু সাজা যতদিন ভোগ করবে ওই এই সময়ের ভিতরে কোনো চুক্তি সম্পূর্ণ করতে পারবে না। ঠিক আছে, ওকে স্যার। এরপর দেখো অংশীদারি কারবারের যে বিলোপ সাধন পদ্ধতি, অংশীদারি ব্যবসার বিলোপ সাধন, এটা হচ্ছে বিলোপ সাধন, ঠিক আছে, সাধন পদ্ধতি। তাহলে অংশীদারি কারবারে বিলোপ সাধন পদ্ধতি, এটা সম্পূর্ণ কত ধারায় বলা হচ্ছে? 58 ধারায় সম্ভবত, 39 ধারা, 39 ধারা।
39 ধারায় অংশীদারি কারবারে 39 ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে। সেখানে বিলোপ সাধন কি তোমরা কি জানো? বিলোপ সাধন কি? অংশীদারি কারবারের যে কার্যক্রম সেটা একবারে বিলুপ্তি ঘটানো, তারা অংশীদারি ব্যবসা আর চালাবে না, ঠিক আছে, বা যে কোনো কারণে অংশীদারি কারবার তার অবসায়ন ঘটানো। যে তোমাদের ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশনের মেয়াদ 4 বছর, না 3 বার পরীক্ষা দিতে পারবে। এই 3 বছর যদি পাস না করো তখন কি রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে? থাকবে না। অর্থাৎ তোমার এই রেজিস্ট্রেশন কার্ড হচ্ছে বিলোপ সাধন করবে, নতুন করে আবার রেজিস্ট্রেশন কার্ড করতে হবে। তাহলে অংশীদারি কারবারের স্বাভাবিক যে কাজকর্ম সেটা যদি আমরা গুটিয়ে ফেলি বা আমরা অবসায়ন ঘটাই বা কি বলা হয় বিলোপ সাধন ঘটাই, তখন সেটাকে বলা হয় অংশীদারি কারবারে বিলোপ সাধন। এটা সম্ভবত 39 ধারায় বলা আছে। আইন তো কঠিন জিনিস না ধারাগুলা। 1932 সালের অংশীদারি কারবার 39 ধারায় এই অংশীদারি কারবারের বিলোপ সাধন সম্পর্কে বলা আছে। আর বিলোপ সাধনের যে পদ্ধতি বা নিয়ম, এটা 5টা নিয়ম বলা আছে। 5টা, কয়টা নিয়ম? 5টা নিয়ম। 1 নম্বর নিয়ম দেখো, সর্বসম্মতিক্রমে বিলোপ সাধন। এটা হচ্ছে ধারা 40। তাহলে এখানে সর্বসম্মতিক্রমে বিলোপ সাধন হচ্ছে যে অংশীদারি কারবার সকল অংশীদাররা তারা একমত, তারা পারস্পরিক আলাপ আলোচনা করে যে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা অংশীদারি ব্যবসা আর চালাবো না। তো এখানে কি কারো কিছু করার আছে? যদি তোমরা 5 বন্ধু বা 2 বন্ধু মারামারি করলা নিজেরা, এখন কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারলা যে আমার দোষ ওর দোষ, তাই না? তখন তোমরা নিজেরাই যদি আলাপ আলোচনা করে ভুল বুঝে যদি মিলে যাও, তো সেখানে আমাদের কিছু করার থাকবে বা অন্য কোনো বন্ধুর কিছু করার থাকবে কিনা? থাকবে না। তাহলে সকল অংশীদাররা যদি তারা একমত হয় যে তারা অংশীদারি ব্যবসা আর চালাবে না, তখন সেটাকে বলা হয় সর্বসম্মতিক্রমে বা আলোচনা সাপেক্ষে বিলোপ সাধন। এটা কত ধারায় বলা হচ্ছে? পরীক্ষা কিন্তু আসবে কত ধারায়? 40 ধারায় বলা হচ্ছে যে সর্বসম্মতি করে বিলোপ সাধন ঘটানো যায়, সবাই আলাপ আলোচনা করে নিজেরা একমত হবে। এখানে অংশীদারি কারবার যারা সদস্য তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তোমরা 2 বাদী বিবাদী বলে না, কোন একটা মামলা করলে বাদী আর বিবাদী এরা যদি মিলে যায়, সেখানে বাকি কারো কিছু করার আছে? নাই। ওই দুইজনে যারা যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। এই জন্য বলা হচ্ছে সর্বসম্মতিক্রমে বিলোপ সাধন। 2, বাধ্যতামূলক ভাবে বিলোপ সাধন। 41 ধারা। বাধ্যতামূলক বিলোপ সাধন হচ্ছে যে কোন দুইটা কারণে বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন ঘটে। দুইটা কারণে। এক হচ্ছে যদি কোনো একজন অংশীদারি কারবারের কি হয় এটা সম্ভবত দেওয়ালিয়া হয়। কোন একজন অংশীদারি কারবার যদি দেওয়ালিয়াগ্রস্ত হয়, দেওয়ালিয়া কি বলছো তোমরা? দেওয়ালিয়া আমরা আগের ক্লাসে আমি বলছিলাম, তাই না? দেওয়ালিয়া হচ্ছে যে একটা অংশীদারি কারবারের বা কোন একজন ব্যক্তির সে তার কাছে 20 লাখ টাকা পাবে, তার যে সহায় সম্পত্তি পুরো বিক্রি করো সে 20 লাখ টাকা শোধ করার মতো তার ক্ষমতা নাই, তখন আদালত কি হবে? তাকে দেওয়ালিয়া হিসেবে প্রমাণ করবে। তাহলে সকল অংশীদারের মধ্যে থেকে যদি কমপক্ষে একজন ব্যক্তি দেওয়ালিয়া হয় অথবা একজন ছাড়া যদি সবাই দেওয়ালিয়া হয়, তখন অংশীদারি কারবার বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হবে। তাই কয়টা কারণ বলছিলাম? ক, দেওয়ালিয়া হলে, ঠিক আছে। দেওয়ালিয়া কয়জন হলে? একজন না সবাই? কমপক্ষে একজন অথবা একজন ছাড়া বাকি 19 জন বা অথবা বাকি 9 জন, মানে অর্থাৎ যতজন সদস্য তার ভিতরে কোনো একজন সদস্য দেওয়ালিয়া হয়, তখনই অংশীদারি কারবার কি হবে? বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন ঘটবে। আর এই ধারাটা যদি বলো, ধারাটা হলো 41 এর ক। 41 এর কত? ক। অর্থাৎ বাধ্যতামূলকভাবে দেওয়ালিয়া যদি হয় কোন একজন সদস্য, তখন এটা বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন ঘটবে। খ, অবৈধ উদ্দেশ্য হলে আর কি। অবৈধ উদ্দেশ্য যদি কোনো মানে অংশীদারি কারবারের যে উদ্দেশ্য ছিল, যখন তুমি অংশীদারি কারবার গঠন করতা তখন একটা উদ্দেশ্য থাকতো না? সেই উদ্দেশ্যের বাইরে যে যদি আমি অবৈধ কোনো উদ্দেশ্যে অংশীদারি কার্যক্রম চালাই, তখন এটা বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন ঘটবে। এটা হচ্ছে ধারা 41 এর খ।
অর্থাৎ মনে করো সাপোজ তুমি মাছের ব্যবসা করো, মাছের ব্যবসা আড়ত আছে, সেখানে তুমি সব ধরনের মাছই ক্রয় করো, বিক্রি করো। এখন সরকার যদি হঠাৎ করে বলে দেয় যে ইলিশ মাছ 1 মাস ধরা বন্ধ, বিক্রি করা এবং ক্রয় বিক্রয় করা বন্ধ, বলে দেয় না মাঝে মাঝে? ওই সময় যদি তুমি অন্যান্য মাছের পাশাপাশি ইলিশ মাছও বিক্রি করো, তখন তোমার কিন্তু ওই ব্যবসাটা অবৈধ হিসেবে গণ্য হবে, অবৈধ। সেক্ষেত্রে কোনটা অবৈধ, সব মাছ না ইলিশ মাছ? শুধু শুধু ইলিশ মাছ। তাহলে আমরা যদি একাধিক কার্যক্রমের জন্য অংশীদারি কারবার গঠন করি, এই একাধিক কার্যক্রমের ভিতরে যেই কাজটা অবৈধ সেটাই শুধু মানে যেটা অবৈধ সেটা বাতিল হবে, বাকিগুলো কিন্তু চলবে। অর্থাৎ ইলিশ মাছটাই পরবর্তী তুমি আর কিনতে পারবে না, বিক্রি করতে পারবে না, বাকি মাছ তুমি কিনতে পারবা, বিক্রি করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে মানে অবৈধ উদ্দেশ্য সম্পূর্ণ হলে। 3, ঘটনা সাপেক্ষে, ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। তাহলে ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হচ্ছে যে, এটা ধারা যদি আমি বলি, এটা হচ্ছে 42 ধারা। 42 ধারায় বলা হচ্ছে যে কিছু কিছু ঘটনা আছে, ঘটনা বলা হয় সম্ভবত 1, 2, 3, 4, 4টা ঘটনা। অর্থাৎ 42-এর ক ধারা, 42-এর খ ধারা, 42-এর ঘ ধারা, 42-এর ঘ ধারা। তো এখানে কিছু কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে অংশীদারি কারবার বিলোপ সাধন ঘটবে। এখানে 4টা ঘটনার কথা বলা আছে, ক, খ, ঘ এবং ঘ। তাহলে কি ঘটনাগুলো? প্রথমত হচ্ছে সময় উত্তীর্ণ হলে, সময় উত্তীর্ণ, সময় উত্তীর্ণ হলে। ঠিক আছে, এটা কিন্তু 42-এর ক, 42-এর ক ধারা। 42-এর ক ধারায় বলা আছে যে সময় উত্তীর্ণ হলে আর কি, মেয়াদ উত্তীর্ণ হলে। যদি আমরা কোনো একটা সাপোজ ধরে নাও একটা অংশীদারি কারবার গঠন করলাম 1 বছরের জন্য, 1 বছর মানে কি 365 দিন না, বা 360 দিন যাই বলি না কেন, এই 365 দিন যদি পার হয়ে যায় তখন এই অংশীদারি কারবারটা কি হবে? বিলোপ সাধন ঘটবে। তাহলে সেটা কি হবে? ঘটনা সাপেক্ষে। তাহলে যদি কোনো নির্দিষ্ট একটা সময়ের জন্য আমরা অংশীদারি ব্যবসা গঠন করি এবং ওই সময়টা পার হয়ে যায়, অতিক্রান্ত হয়ে যায়, তখন অংশীদারি কারবার বিলোপ সাধন ঘটবে। পরীক্ষা কিন্তু আসবে যে কোন একটা সময় জন্য কাজ শুরু করছিলাম 1 বছরের জন্য, 1 বছর পার হলে যদি অংশীদারি কারবার বিলোপ সাধন ঘটে, তাহলে কোন পদ্ধতিতে ঘটবে? ঘটনা সাপেক্ষে, তাই না? নির্দিষ্ট কার্য সম্পূর্ণ হলে, কার্য সম্পূর্ণ হলে। এটা হচ্ছে 42-এর খ। কিন্তু কোন একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য যদি আমরা অংশীদারি ব্যবসা গঠন করি, কোন একটা নির্দিষ্ট কাজ, যা পদ্মা বহুমুখী সেতু তৈরি করুন, এটা নির্দিষ্ট কাজ না? বা ঢাকা আর ময়মনসিংহ মনে করো হাইওয়ে, যেটা 4 লেনের রাস্তা এখন 8 লেনের হবে, 4 লেনের রাস্তা। এখন এটা কি সময় ছিল না যে এতদিনের ভিতরে করতে হবে? সময় না থাকলেও কিন্তু বলা ছিল যে এই কাজটা শেষ করতে হবে এত বেশি। বা আমরা পদ্মা বহুমুখী সেতু তৈরি করব, এই সেতুটা তৈরি করতে ধরে নিলাম যে কতদিন লাগবে জানি না, এই সেতু তৈরি করার জন্য যত কাজ আছে এই পুরো কাজের জন্য একটা চুক্তি সম্পূর্ণ করলাম, সেতু তৈরি করা শেষ, আমাদের চুক্তি কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো এরকম কোনো বিশেষ কাজ বা বিশেষ উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য যদি আমি অংশীদারি ব্যবসা গঠন করি, ওই বিশেষ কাজ বা উদ্দেশ্য সম্পূর্ণ হলে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন ঘটবে। দেওয়ালিয়া হলে, 42-এর ঘ, কোন অংশীদারি কারবারের একই রকম, এখানে দেখো এই যে ক, কোন একজন অংশীদারি কারবারে যদি একজন, কমপক্ষে একজন বিলোপ সাধন মানে দেওয়ালিয়া হয়, অথবা একজন ছাড়া বাকি সবাই দেওয়ালিয়া হয়, তখন কোন পদ্ধতিতে বিলোপ সাধন ঘটে? বাধ্যতামূলকভাবে। ঠিক এখানে একই রকম পরীক্ষা কিন্তু বহুপদী কোশ্চেন হবে যে এক্স ওয়াই যেটা একটা অংশীদারি কারবার, সেখানে এক্স আদালত কর্তৃক দেওয়ালিয়া প্রমাণিত হলো, এখানে কোন কোন পদ্ধতিতে অংশীদারি কারবার বিলোপ সাধন হবে, কোন কোন পদ্ধতিতে? তখন কিন্তু 2টা পদ্ধতি, একটা হচ্ছে বাধ্যতামূলকভাবে আর একটা হচ্ছে ঘটনা সাপেক্ষে, মনে থাকবে? তাহলে দেওয়ালিয়া যদি হয়ে যায় সেটাও কিন্তু বিলোপ সাধন হবে। মারা গেলে, এটা হলো 42-এর ঘ। তাহলে মারা গেলে অর্থাৎ সংক্ষেপে আমি লিখে দিলাম, যদি কোনো অংশীদারি কারবারের কোনো এক সদস্য মারা যায়, কোনো এক সদস্য যদি মারা যায় তখনও কিন্তু এটা বিলোপ সাধন ঘটবে, সেটা কোন পদ্ধতিতে? ঘটনা সাপেক্ষে। তাহলে কি কি ঘটনা ঘটলে বিলোপ সাধন ঘটে? দেখো
চারটা এখানে, সময় উত্তীর্ণ হলে, তারপর নির্দিষ্ট কার্য শেষ হলে, তারপর দেওয়ালিয়া হলে কোনো একজন বা কোনো একজন মারা গেলে তখন এই অংশীদারি কারবার ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন করবে। তাহলে পারবো না স্যার এটা? দেওয়ালিয়া তো দুইটার মধ্যে স্যার, তাহলে এমসিকিউ হলে কোনটাই দিব স্যার? আমি কি বলছি সেটা আগে মনোযোগ দিয়ে শুনতে হবে। এইভাবে আসবে যে আহ, দেওয়ালিয়া হলে তখন কোন পদ্ধতিতে বিলোপ সাধন হবে? এক, সর্বসম্মতি করবে। তারপর হচ্ছে দুই, কি হবে? ঘটনার সাপেক্ষে। তিন হচ্ছে বাধ্যতামূলক ভাবে। ঠিক আছে, তাহলে এখানে হবে ক 1 2, ও খ হবে এইভাবে বহু 1 নির্বাচনী। 3, তারপরে বা এখানে ঘ হবে 2 3। জি স্যার। ঠিক আছে, বুঝছো? জি স্যার, জি স্যার বুঝছি। সেটা একটু আমি তো বলছি এই জন্যই। তাহলে এখানে হবে কোনটা? ঘটনার সাপেক্ষে আর বাধ্যতামূলক 2 3, এটা হবে অ্যান্সার। ঠিক জি আছে, স্যার। তাহলে আমি কিন্তু বলে দিছি আগে যে যদি আসে দেওয়ালি হলে কোন পদ্ধতি বিলোপ সাধন হবে তখন। স্যার যদি ওইভাবে আসে স্যার? হ্যাঁ, তখন তো বহুপদী ছাড়া চারটা। উপায় নেই আছে। স্যার বহুপদী যদি নাও আসে তাহলে কিন্তু তোমার এই দুইটাই দেওয়া থাকবে না, এই ঘটনার সাপেক্ষে আর দেখুন বাধ্যতামূলক একটা যে কোনো যাবে। একটা দেওয়া থাকবে। কয়ে দেওয়া থাকলে সর্বসম্মতিক্রমে এটা থাকবে না, এটা মনে করো বাদ। ঠিক আছে, এটা হচ্ছে খ, গয়ে দেবো একটা আর ঘয়ে দেবো আরেকটা, তখন দুইটা জি থাকবে না, স্যার যে কোনো বুঝছি। একটা থাকবে। ঠিক আছে, ওকে কোশ্চেন তো স্যার। অনেক রকমই হতে পারে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমি একটু মুছি এখানে। তাহলে 4 দেখো, 4 নোটিশের মাধ্যমে বিলোপ সাধন। নোটিশের মাধ্যমে বিলোপ সাধন, এটা ধারা হচ্ছে 43। ও নোটিশের মাধ্যমে বিলোপ সাধন। তাহলে আমি আবার বলি যে দেখো, যদি কোনো অংশীদারি কারবার ঐচ্ছিক হয়, ঐচ্ছিক, তোমাদের কি মনে আছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কি? মিজান, মনে আছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কি? ঐচ্ছিক অংশীদারি ব্যবসা পড়াইছিলাম না? অংশীদারি কারবারের যে শ্রেণী বিভাগ পড়াইছিলাম সেখানে ছিল কিন্তু একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, আর একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলতে বোঝায় যে অংশীদারি কারবারের স্থায়িত্ব এটা কতদিন থাকবে, এটা সম্পূর্ণ অংশীদারি কারবারের সদস্যদের ইচ্ছার উপর নির্ভর করে। তুমি পড়াশোনা কতদিন করবে এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে না। হয়তো মা বাবা গার্ডিয়ানরা প্রেশার দিতে পারে, কিন্তু তুমি পড়াশোনা কি মনোযোগী হবা কি হবা না এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে। তো এই জন্য যদি কোনো অংশীদারি কারবার ঐচ্ছিক হয়, সেটা তারা কতদিন চালাবে তাদের ইচ্ছার উপর নির্ভর করে, তখন সেটা হচ্ছে ঐচ্ছিক। এই ঐচ্ছিক অংশীদারি কারবারের যারা সদস্য তারা যদি কোনো একজন অংশীদার একটা নোটিশ দেয়, নোটিশ যে আমি অংশীদারি কারবার চালানোর পক্ষে নই, ঠিক আছে, এখন থেকে আমরা অংশীদারি ব্যবসা চালানোর পক্ষে আমি নাই, তখন অন্য একজন অংশীদার যদি সায় দেয় যে হ্যাঁ আমিও নাই, তাহলে এটা কি হবে? নোটিশের মাধ্যমে বিলোপ সাধন করবে। নোটিশের মাধ্যমে, কিসের মাধ্যমে? নোটিশের মাধ্যমে। সেই ক্ষেত্রে কোন দিন থেকে বিলোপ সাধন করবে? যেদিন নোটিশ দেওয়া হবে ওই দিন থেকে হতে পারে, অথবা বলে দিতে পারে যে আগামী মাসের 10 তারিখ থেকে আমরা অংশীদারি কারবার চালাবো না, তাহলে আগামী মাসের 10 তারিখে পরে ওই অংশীদারি কারবার কি হবে? বিলোপ সাধন করবে। ক্লিয়ার কিনা? তাহলে ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি কোনো একজন অংশীদার নোটিশ প্রদান করে যে আমি অংশীদারি ব্যবসা চালাবো না, ঠিক আছে, তখন কি হবে? ওই অংশীদারি কারবার ওই দিন থেকে বা তারিখ উল্লেখ থাকে ওই তারিখ থেকে বাদ বিলোপ সাধন ঘটবে, সেটা হচ্ছে নোটিশের মাধ্যমে বিলোপ সাধন। আরটা শেষ করতে পারবো মনে হয়, পারবো কিনা দেখো। 5 আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন হচ্ছে যে কিছু কিছু কারণে আদালত কর্তৃক বা এটা আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন হয়। কিভাবে, কি কি ঘটনাগুলো আমি বলে দিলাম। এটা ধারা হচ্ছে 44 এক, বা আমরা ক লিখতে পারি, ক বিকৃতি। বিকৃতি বুঝছো? যে একজন মানুষ সাধারণত এই মস্তিষ্ক যদি বিকৃতি ঘটে পাগল হয়ে যায়, পাগল হতে পারে অনেক সময়। যদি বিকৃতি ঘটে, মানসিক বিকৃতি, সে ডিসিশন নিতে পারে না, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তখন এটা কি হবে? আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন হবে। তখন তোমরা নিজেরা আর সিদ্ধান্ত নিতে পারতেছো না,
সিদ্ধান্ত দ্বিধাবোধ, তখন আদালত তোমাদের একটা ডিসিশন দিবে যে কিভাবে তোমরা বিলোপ সাধন ঘটাবা। ঠিক আছে, সেটা আদালতের তত্ত্বাবধানে যেতে হবে। 2, চুক্তি ভঙ্গ করলে। অংশীদারি কারবার গঠন করা মূলত চুক্তি দেয়া। এই চুক্তি যদি ভঙ্গ করা হয়, কোন একজন অংশীদার চুক্তিটা ভঙ্গ করে দিল বা পালন করলো না, তখনও কিন্তু এটা আদালতে তোমাকে যেতে হবে বাকিদের, এবং আদালতের সাহায্য নিয়ে অংশীদারি কারবার বিলোপ সাধন করবে চুক্তি ভঙ্গ করলে। বিশ্বাস আস্থা ভঙ্গ করলে, বিশ্বাস আস্থা ভঙ্গ করলে অংশীদারি কারবার যারা চালাবে তাদের ভিতরে কিন্তু পারস্পরিক বিশ্বাস থাকবে, আস্থা থাকবে। সেই বিশ্বাস আস্থা যদি কেউ ভঙ্গ করে বা একজন আরেকজন সন্দেহ করে, তখনই কিন্তু এই আদালতের তত্ত্বাবধানে এটা বিলোপ সাধন ঘটবে। ক্রমাগত লোকসান হলে, লোকসান হলে অংশীদারি কারবার যদি বারবার লোকসান হয়, লোকসান, তাহলে ওই অংশীদারি কারবার কি চালানো ঠিক হবে? ঠিক হবে না। তখন কি হবে? আদালতের সাহায্য নিয়ে আমরা অংশীদারি কারবার বিলোপ সাধন ঘটাবো, অর্থাৎ ক্রমাগত লোকসান হলে। পরিচালনায় অক্ষম হলে, পরিচালনায় অক্ষম, যদি আমরা অংশীদারি কারবার পরিচালনা করতে না পারি, আমরা যদি অক্ষম হই, তখনও অংশীদারি কারবার কি হবে? বিলোপ সাধন ঘটবে। লাস্ট, ব্যবসা স্থানান্তর করলে বা পরিবর্তন করলে বা হস্তান্তর করলে, হস্তান্তর করলে, যদি অংশীদারি কারবার আমরা যদি হস্তান্তর করে দেই, আমরা কি করব? বিক্রি করে দেই অন্য একজনের কাছে, তখনও কিন্তু আমাদের এই চুক্তি ভঙ্গ করে, মানে চুক্তি শেষ করে আমাকে আদালতের সাহায্য নিয়ে তখন আমাকে বিলোপ সাধন করতে হবে। এই মূলত কয়টা? 6টা না? এই 6টা কারণে হচ্ছে আমরা আদালতের তত্ত্বাবধানে কি করতে পারি? এটা বিলোপ সাধন ঘটাতে পারি। তো এই হচ্ছে আমাদের আলোচনা। তাহলে তোমরা বাসায় ভালোভাবে দেখবা, ধারাগুলো দেখবা যে কোন ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে। ঠিক আছে, আর বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা শেষ করব। আর শোনো, তোমাদের একটা নোটিশ আছে, তোমাদের আগামী যে কুইজ পরীক্ষা রাউন্ড 3, সেখানে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের 2টা অধ্যায় দিয়ে হবে, অর্থাৎ তৃতীয় অধ্যায় এক মালিকানা কারবার, তাই না? আর চতুর্থ অধ্যায় হচ্ছে কি? অংশীদারি কারবার। কারণ প্রথম 2টা অধ্যায় থেকে আমরা প্রথম রাউন্ড শেষ করেছি, মনে আছে? তাহলে তৃতীয় রাউন্ড হবে এক মালিকানা ব্যবসা আর হচ্ছে অংশীদারি ব্যবসা, এই 2টা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে।